হ্যাঁ, গত ক্লাসে আমরা থাইরস্টর শুরু করছিলাম। থাইরস্টর কি এটা আমরা দেখছি। থাইরস্টর হলো একটা এনপিএনপি ট্রানজিস্টর, অর্থাৎ পিএনপিএন ট্রানজিস্টর, যেখানে একটা পি একটা এন, একটা পি এবং একটা এন, এরকম ভাবে দুইটা পি এবং দুইটা এন কানেকশন থাকে। ঠিক আছে, এরকম ভাবে আমরা দেখছি এই পি টার্মিনাল থেকে অ্যানোড বের হয় এবং এই এন টার্মিনালে এই মাথা থেকে ক্যাথোড বের হয়। আর এই পি থেকে আমাদের গেট টার্মিনাল বের হয়। আর এখানে তিনটা জাংশন তৈরি হয়, পিএন জাংশন তৈরি হয়। একটা হলো জাংশন J1, আরেকটা হলো জাংশন J2 এবং আরেকটা হলো জাংশন J3। তো এটা মোটামুটি আমরা গত ক্লাসে আলোচনায় দেখছিলাম। ঠিক আছে, এটা এখানে লেখা জি আছে, স্যার। a thyristor is a 4-layer semiconductor device of NPN structure. এটা আছে 4 লেয়ারের NPN স্ট্রাকচার উইথ 3 PN জাংশন, যেখানে তিনটা PN জাংশন থাকে। ঠিক আছে, ইট হ্যাজ 3 টার্মিনাল, এটার তিনটা টার্মিনাল থাকে, অ্যানোড, ক্যাথোড এবং গেট। এই ফিগার 1-এ আমাদের দেখানো আছে, এই চিত্রে অ্যানোড, ক্যাথোড এবং গেট দেখানো আছে। ঠিক আছে, এখন দি ক্রস সেকশন অফ থাইরস্টর ইজ শোন ইন ফিগার 9.2। 9.2 তে আমরা যে জিনিসটা দেখছি সেটা হলো এই এই ট্রানজিস্টরের আমাদের ক্রস সেকশন দেখানো আছে। এই ক্রস সেকশন থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারি হুইচ ক্যান বি স্প্লিট ইনটু 2 সেকশন অফ এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টর। এই যে কোনো ধরনের এই এসসিআর কে বা থাইরস্টর কে আমরা ইচ্ছা করলে দুইটা অংশে ভাগ করতে পারি, একটা এনপিএন ট্রানজিস্টর আর একটা পিএনপি ট্রানজিস্টর, যেটা ফিগার 9.2 তে দেখানো আছে। আমরা ফিগার 9.2 টা একটু দেখি। এই যে দেখো, এখানে এটা হলো ফিগার 9.1a। এখানে আমরা একটা থাইরিস্টরের ক্রস সেকশন দেখছি। এখন এটাকে আমি ইচ্ছা করলে দুইটা ভাগে ভাগ করতে পারি। এই দিক দিয়ে যদি ভাগ করে ফেলি, আমি দেখাই মার্কারটা, এটা হলুদ কালি সেট করি, কালিটা নেই, এটা হ্যাঁ। এই যে যদি আমি এই জায়গা থেকে ভাগ করি, ধরো কাটলাম, এই দিকে কাটলাম, কাইটে আমরা এই দিক দিয়ে ধরো কাইটে আমি এই দিক দিয়ে ধরো জিনিসটা কাইটে ফেললাম। ঠিক আছে, তাহলে কি হইলো? তাহলে এটা হলো একটা এন, এটা হলো একটা পি এবং এটা হলো এন। তাহলে এটা এনপিএন ট্রানজিস্টর হলো না এটা? আবার এটা স্যার হলো কি, এনপিএন। হ্যাঁ হ্যাঁ, আবার আবার ধরো এটা হলো একটা পিএনপি ট্রানজিস্টর, এটা হলো একটা পি, এটা হলো এন, এটা হলো একটা পি ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর। অর্থাৎ আমি যদি এই পোর্শনটা আমি এইভাবে কেটে ফেলি, এইভাবে কেটে ফেলি, ঠিক আছে, এই দিকে যদি কেটে ফেলি, তাহলে এই অংশটা হলো একটা এনপিএন ট্রানজিস্টর, এই অংশটা হলো একটা পিএনপি ট্রানজিস্টর। সুতরাং আমি বলতে পারি যে যে কোনো থাইরস্টরকে যদি আমি এভাবে ক্রস সেকশন এভাবে কেটে ফেলি, তাহলে এটা দুইটা ট্রানজিস্টরের কম্বিনেশন, একটা হলো এনপিএন ট্রানজিস্টর আর একটা হলো পিএনপি ট্রানজিস্টর। এই দুইটা ট্রানজিস্টরের কম্বিনেশন হলো একটা থাইরিস্টর বা এসসিআর। ঠিক আছে, এখন ইসে মনে হয় অ্যাডই হইতে পারতেছে না, ইস্তিয়াক। হ্যাঁ, figure 9.2 which can be split into two section of NPN and PNDT in figure 9.2. When the anode voltage is made positive with respect to the cathode, যখন অ্যানোডটাকে পজিটিভ করা হয়, এটাকে যখন পজিটিভ রাখবো ক্যাথোডের চেয়ে, অর্থাৎ অ্যানোড পজিটিভ ক্যাথোড নেগেটিভ, তাই না? তখন কি হয়? দি জাংশন J1 and J3 আর ফরওয়ার্ড বায়াসড, যেটা কত ক্লাসে দেখাইলাম, যে যদি আমি এখানে অ্যানোডটাকে পজিটিভ রাখি, ক্যাথোডটাকে নেগেটিভ রাখি, এই যে এইটা এখানে দেখো, এর অ্যানোডকে পজিটিভ রাখলে কি হইতাছে, এখানেই দেখাই কারণ বারবার আঁকানো টাইম কনজিউমিং বিষয়। এটাকে আমি ধরো পজিটিভ রাখলাম, ক্যাথোডটাকে আমি নেগেটিভ রাখলাম, তাহলে কি হইতাছে, এই পিটা হইতাছে আমার পজিটিভ, তাই না, এনটা হইতাছে নেগেটিভ, আবার কি হইতাছে আমার এখানে এনটা হইতাছে নেগেটিভ, এটা হইতাছে পজিটিভ। তাহলে আর দেখো, তাহলে কি হইতাছে, এই জাংশনটা J1 জাংশনটা হইতাছে ফরওয়ার্ড বায়াসে, এটা হইতাছে ফরওয়ার্ড বায়াসে। এই যে J1 এন্ড J3 আর ফরওয়ার্ড বায়াস, এটা ফরওয়ার্ড বায়াস। আবার দেখো এখানে J3 টা দেখো, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, এই কারণে এই J3 টা হইতাছে আমার ফরওয়ার্ড বায়াস। এটা পজিটিভ হলো কিভাবে বলতো, এই পিটা পজিটিভ হলো কিভাবে? স্যার কারণ হচ্ছে পিটা হচ্ছে স্যার অ্যানোডে, এজন্য অ্যানোডে পজিটিভ দিছি, আর এনটা হ্যাঁ নেগেটিভ হলো অ্যানোডে কিভাবে? পজিটিভ। এনটা নেগেটিভ আর হলো কারণ এটা স্যার ক্যাথোডে স্যার ক্যাথোডে নেগেটিভ দেয়া, নেগেটিভ দেয়া আছে। ঠিক আছে, এজন্য। এখন হ্যাঁ ঘটনা তুমি বলতে পারো যে ঠিক আছে, এখানে তো আরো স্টেপ আছে, ক্যাথোডে নেগেটিভ দেওয়া আছে এই এন এর মধ্যে, তো এই এন এ তো দেওয়া নাই,
এ এনে দেওয়া আছে, এ এনে ইটস তো সেম। সেম না, এটা তো প্রত্যেকটা আলাদা, মাঝখানে তো একটা জাংশন আছে, এই প্রত্যেকটা মাঝখানে তো একটা হ্যাঁ জাংশন আছে, তাই না? জি আমরা স্যার। ডায়োডে স্যার। যেরকম দেখছি পিএন জাংশনের মাঝখানে কি একটা ব্যারিয়ার ভোল্টেজ আছে, তাই না? এই যে এখানে বিল্ডিং, হ্যাঁ এখানে একটা ব্যারিয়ার আছে। এখন এই যে প্রত্যেকটা মাঝখানে একটা জাংশন আছে, এই জাংশনের কারণে এই দুইটার মধ্যে তো কোনো ধরনের ইন্টারনাল কানেকশন নাই। যদি ফরওয়ার্ড না হয় তাতে কোনো কানেকশন হয় না। তাহলে আমি এই জায়গায় আমি নেগেটিভ আমি চার্জ দিলাম, তো এই জায়গায় আমি নেগেটিভ বলতাছি কেমনে? কারণ স্যার এন তো নেগেটিভই স্যার। না এন না না তো হ্যাঁ, স্যার হ্যাঁ ঠিকই বলছে। এখন ঘটনা হইলো কি, পিটা থেকে আমি পজিটিভ দিছি, পিটাকে পজিটিভ দিছি না, পি জি স্যার। হ্যাঁ পজিটিভ দেয়, কম্পারেটিভলি এন তো তাহলে নেগেটিভ থাকবে। ধরো এন আমি জি জি স্যার। স্যার আরসি দেই নাই, আমার তো সমস্যা নাই, কম্পারেটিভলি তো পি এর থেকে নেগেটিভই থাকবে, তাই না? জি স্যার। হ্যাঁ এখন ঘটনা হলো, পরেরটা তো নেগেটিভ থাকে। হ্যাঁ হ্যাঁ, একটা ভোল্টেজ যদি 20 হয় আর একটার ভোল্টেজ যদি 10 হয়, তাহলে দুইটার মধ্যে কি বলবো, 20 ভোল্টেজটা পজিটিভ, যেটা 10 ভোল্টেজ সেটা নেগেটিভ, তাই না? যদি ওর মধ্যে জি স্যার। পজিটিভ দেওয়া আছে, একই কথা, মানে কম্পারেটিভলি নেগেটিভ। আর দুইটার মধ্যে কম্পারেটিভলি যদি ভোল্টেজ ডিফারেন্স থাকে, তাহলে এখানে জাংশন ই হয়, মানে কম্পারেটিভলি যদি ভোল্টেজ ডিফারেন্স থাকে, তাহলে বলতে পারি এই অংশটা পজিটিভ, এই অংশটা নেগেটিভ। তাহলে কি পি পজিটিভ এন নেগেটিভ, মানে আমার এটা ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস হলে কি জাংশনটা আমাদের ন্যারো হয়ে যাবে, এই জাংশনটা ন্যারো হয়ে যাবে। আর জাংশনটা ন্যারো হলে কি হবে, এক পি থেকে এন এর দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে, তাই না? ইলেকট্রন জি স্যার। ফ্লো করবে এন থেকে পি এর দিকে, ইলেকট্রন ফ্লো করবে এন থেকে পি এর দিকে, আর কারেন্ট ফ্লো ডিরেকশন হবে পি থেকে এন এর দিকে, ই তাই থেকে না? এন এর এর দিকে। দিকে এটা জি হলো স্যার। আমাদের ফরওয়ার্ড বায়াস জাংশন। এখন অনুরূপ ভাবে এই জায়গায় এই ক্যাথোডটাকে আমি কি করছি, নেগেটিভ চার্জ করে দিছি, এন টাইপকে নেগেটিভ চার্জ দিছি, তাহলে কম্পারেটিভলি পিটা কি আমার পজিটিভ থাকে, পিটা জি যদি স্যার। পজিটিভ থাকে, স্যার এটা রিভার্স বায়াস। হ্যাঁ এনটা তাহলে নেগেটিভ হয়ে গেল, কম্পারেটিভলি পিটা তাহলে পজিটিভ থাকে। তাহলে এখানে কি হইতাছে, এন নেগেটিভ পি পজিটিভ, সুতরাং এই জাংশন জে থ্রি হইলো আমার ফরওয়ার্ড বায়াস। এটা একটা ফরওয়ার্ড বায়াস হইলো, এই কারণে বললাম দি জাংশন জে ওয়ান এন্ড জে থ্রি আর ফরওয়ার্ড বায়াস। এখন এই জায়গায় কি হইতাছে, জাংশন জে টু তে কি হইতাছে, জাংশন জে টুর ক্ষেত্রে দেখো, এটা হলো এনটা হলো নেগেটিভ, সরি এই যে দেখো পিটা, এক সেকেন্ড, আচ্ছা এনটা তখন কি আমাদের পজিটিভ, এনটা পজিটিভ, এই জায়গা থেকে কি হইতাছে আমাদের পজিটিভ চার্জ গুলো এই জায়গায় চলে আসতেছে না? এই যে দেখো, এই যে কারেন্ট ফ্লো করতেছে এইদিকে, ইলেকট্রন গুলো এইদিকে মুভ করতেছে, ইলেকট্রন এইদিকে মুভ করতেছে, ইলেকট্রন যদি এইদিকে মুভ করে, আলটিমেটলি কি এই এনটা পজিটিভ হয়ে যাইতেছে না? এই এনটা কি আলটিমেটলি পজিটিভ হয়ে যাচ্ছে না? তখন এই এনটা কি হইতেছে, আলটিমেটলি পজিটিভ হয়ে যাইতেছে, তাই না? যখন এই জাংশনটা ভেদ করে কারেন্ট ফ্লো করা শুরু করবে, এই জাংশনটা ভেদ করে যখন কারেন্ট ফ্লো করা শুরু করবে, অর্থাৎ ইলেকট্রন, হ্যাঁ ইন্টারনেট প্রবলেমে ডেইলি এই বিষয় দাঁড়াইছে। যাই হোক, জে ওয়ান এবং জে থ্রি আমরা দেখলাম, আর জে টু কাজে আমরা দেখলাম যে এটা আমাদের কি হইতেছে, এই এনটা হইতেছে আমাদের আলটিমেটলি ফয়সাল কানেকশন আসতেছে, আচ্ছা হ্যাঁ, এনটা আলটিমেটলি আমাদের পজিটিভ হয়ে যাইতেছে। কিভাবে পজিটিভ হয়ে যাইতেছে আমরা বললাম যে এখানে আচ্ছা আনাফিরে একটু বলে দাও তো, যে ওই লিঙ্কটা, আগের লিঙ্কটাতে একটু ঢুকুক। আনাফি আসছে? স্যার বলছি। স্যার কেউ কেউ বলে না কেন? আচ্ছা স্যার আপনি বলে দেন। আচ্ছা দাঁড়াও, আমি বলতেছি। কি হলো? হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতেছি সেটা হলো এই যে, যদি এখানে যে ওয়ানটা ফরওয়ার্ড বায়াস থাকে, এটা যদি আমাদের ফরওয়ার্ড বায়াস হয়, তখন যে কাজটা হয় যে পি ওয়ান পি থেকে এন এর দিকে আমাদের কারেন্ট ফ্লো করে, আর ইলেকট্রন ফ্লো করে এন থেকে পি
পি এর দিকে আমাদের ইলেকট্রন ফ্লো করে ফ্লো কি হয়, এনে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়, এই জায়গায় ইলেকট্রনের একটা ঘাটতি তৈরি হয়, কারণ সে পি এর দিকে ফ্লো করে চলে যেতেছে, যে কারণে টেম্পোরারিলি এটা হয়ে যায় তখন পজিটিভ চার্জ। অনুরূপ ভাবে আমাদের যখন J3টা ফরওয়ার্ড বায়াস হয়ে যায়, এটা যখন আমাদের ফরওয়ার্ড বায়াস হয়ে যায় তখন যে জিনিসটা সেটা হলো আমাদের কারেন্ট ফ্লো করে এই পি থেকে এন এর দিকে, আর ইলেকট্রন ফ্লো করে আমাদের আচ্ছা এন থেকে, স্যার Z2 তো স্যার রিভার্স বায়াস। না J2 তো রিভার্স বায়াসই, কিন্তু J2 কেন রিভার্স বায়াস হলো এটা আমি বলতেছি এখন। দেখো তাহলে ইলেকট্রন এইদিকে ফ্লো করে, তো আলটিমেটলি ইলেকট্রন পি তে প্রবেশ করতেছে, আবার এন থেকে ইলেকট্রন চলে যেতেছে, তো আলটিমেটলি আচ্ছা না ঠিক আছে, তাহলে এটা হইতাছে আমাদের তখন নেগেটিভ চার্জ, কারণ এটা পি টাইপ হওয়ার পরেও আমাদের এখানে যেহেতু ইলেকট্রন আমাদের এই পি টাইপের দিকে চলে যেতেছে, মুভ করে এই এন টাইপ থেকে পি টাইপের দিকে চলে যেতেছে, সুতরাং আলটিমেটলি এই পিটা আমাদের হয়ে যাইতেছে তখন নেগেটিভ চার্জ। আবার এই এন এর ক্ষেত্রে যে জিনিসটা হইতেছে, এই এন থেকে আমাদের ইলেকট্রনটা এই পি এর দিকে চলে যেতেছে, যে কারণে এই এনটা আমাদের হয়ে যাচ্ছে পজিটিভ চার্জ, আর এন পজিটিভ পি নেগেটিভ হইলে আমাদের এই J2 জাংশনটা হয়ে যাচ্ছে তখন রিভার্স বায়াস। ওকে, এটা বুঝতে পারছো তো? জি স্যার। এই কারণে এখানে বলা আছে দি জাংশন J2 is reverse bias and only a small leakage currents flow from anode to cathode। আমরা জানি রিভার্স বায়াস যখন থাকে, রিভার্স বায়াসের ভিতরে দিয়ে আমাদের মাইনরিটি ক্যারিয়ারের কারণে একটা লিকেজ কারেন্ট ফ্লো করে, এটা জানো তো? পিএন জাংশনে রিভার্স বায়াসে থাকা অবস্থায় রিভার্স বায়াসেও কিন্তু একটা স্মল কারেন্ট ফ্লো করে, মাইনরিটি ক্যারিয়ারের কারণে একটা স্মল কারেন্ট ফ্লো করে, এটাকে বলি আমরা লিকেজ কারেন্ট, তাই না? এই কারেন্টটা কার উপর ডিপেন্ড কে? এই কারেন্টটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট একটা কারেন্ট ফ্লো করে, যেটাকে আমরা লিকেজ কারেন্ট বলতেছি, ঠিক আছে? অথবা এটা তোমরা পড়ছো হলো ড্রিফট কারেন্ট, মনে আছে? স্যার আমি একটা কোশ্চেন করি। হ্যাঁ বলো। স্যার এখানে স্যার ফার্স্টে স্যার কারেন্ট স্যার পি থেকে এন এর দিকে আসতেছে, হ্যাঁ ওটা ফরওয়ার্ড ছিল, তারপরে স্যার লাস্ট ওটা হচ্ছে স্যার আই কি এটা J1, আর লাস্টে যেটা আছে পি থেকে এন সেম ভাবে স্যার হ্যাঁ I3, তারপরে স্যার মাঝখানে যেটা এন থেকে, স্যার এটা কি এন থেকে পি তে আসতেছে? এন থেকে পি তে ইলেকট্রন ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে পি থেকে এন এর দিকে, এন থেকে পি তে ইলেকট্রন ফ্লো হওয়ার কারণে এই এন এ ইলেকট্রন কমে যাইতেছে না? না স্যার, মানে এটা হচ্ছে J2 এর কথা, যেটা রিভার্স বায়াস স্যার, মাঝখানে যেটা, এটা হ্যাঁ স্যার মাঝখানে যেটা পড়ছে J2। হ্যাঁ স্যার এটা স্যার মানে কারেন্ট কোন দিকে যাইতেছে আর কোন দিকে? এই দিক দিয়ে কোনো ধরনের কারেন্টই ফ্লো হচ্ছে না। আচ্ছা নরমালি বলতেছি কোনো ধরনের কারেন্টই ফ্লো হচ্ছে না, কিন্তু অল্প পরিমাণ লিকেজ কারেন্ট ফ্লো হয়, অল্প পরিমাণ লিকেজ কারেন্ট ফ্লো। এই কারেন্টের পরিমাণ এতটাই কম যে এটাকে আমরা নেগলেক্ট করতে পারি, ঠিক আছে? অনায়াসে মাইক্রো অ্যাম্পিয়ার, ন্যানো অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট, যেটাকে আমরা নাই বলতে পারি, যে কারেন্ট ফ্লোই করে না বলতে পারি, কারণ আমরা পিএন জাংশনের ক্ষেত্রে এই দেখো তোমাদের 2-1 এ পিএন জাংশন পড়ছো, পি টাইপ ম্যাটেরিয়াল, আর এটা এন টাইপ। পিএন জাংশন ডিটেইলস না বুঝলে এটা বুঝবা না, এটা এন টাইপ ম্যাটেরিয়াল। এটা পিএন জাংশন পড়ছিল না? জি স্যার, পি এন জাংশন পড়ছে। এই কোর্সটা ছিল কারা জানি? স্যার এটা শিমুল স্যার নিছেন। আচ্ছা, নরমাল এটা ছিল আমাদের পিএন জাংশন। পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে যে জিনিসটা হয়, নরমালি যখন আমরা একটা পি টাইপ ম্যাটেরিয়াল এবং একটা এন টাইপ ম্যাটেরিয়ালকে আমরা পাশাপাশি রাখি, তখন যে জিনিসটা হয়, পি টাইপ ম্যাটেরিয়াল কি থাকে, আমাদের পজিটিভ চার্জ থাকে বা হোল থাকে, পি টাইপ ম্যাটেরিয়াল থাকে হোল, তাই না? এটা প্রচুর পরিমাণে হোল থাকে, হোল বুঝো তো? জি স্যার, ইলেকট্রন আধান থাকে। ডিফিসিয়েন্সি অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনের অভাব। অর্থাৎ আমরা যখন কোন ধরনের ত্রিযোজী মৌলকে, আমরা যখন সিলিকনকে, পিওর সিলিকন বা পিওর জার্মেনিয়ানকে কোন ত্রিযোজী মৌল দ্বারা ডোপিং করি, ত্রিযোজী মৌল দিয়ে যখন ডোপিং করি, তখন সিলিকনের স্ট্রাকচারটা কেমন ছিল? এটা ধরো সিলিকন, এটা সিলিকনের 4টে হাত, তাই না? অর্থাৎ 4টে জায়গায় সে বন্ধন তৈরি করবে। আবার ধরো এইখানে ধরো আরেকটা সিলিকন আছে, এই সিলিকনের একটা হাত এই জায়গায় গেল, এখানে ধরো একটা সিলিকন আছে, তো এইভাবে প্রত্যেকটার সাথে 4টে করে বন্ড তৈরি করে, তাই না? ধরো কোনো একটা জায়গায় আমি সিলিকনের বদলে আমি এখানে বোরন দিলাম, ধরো বোরন দিলাম, বোরনের কি আছে? বোরনের তো 4টে হাত নাই, বোরনের 3টে হাত,
তাই না, ত্রিযুজি মৌল। তখন কি করতেছে, বোরন এই সিলিকন এই বোরনের একটার সাথে করতেছে এটার সাথে, আবার এই সিলিকন কি করতেছে এইদিকে আরেকটা সিলিকনের সাথে অ্যাটাচড হইতেছে, সিলিকনের সাথে সিলিকন এসআই সিম্বলটা এবং এসআই মনে রাখো, সিলিকন সিম্বল এসআই। হ্যাঁ, কিন্তু এই হাতটা তো বোরনের নাই, এই হাতটা বোরনের আছে নাই, যে কারণে এই জায়গার একটা হোল তৈরি হইতেছে, একটা হোল, অর্থাৎ এই হাতটা তারা ফাঁকা ফাঁকা আছে না, হোল তৈরি হইতেছে। সে তখন আশেপাশের কোন একটা জায়গা থেকে আমাদের কোন একটা ইলেকট্রনকে ব্রেক করে সে এই জায়গায় একটা ইলেকট্রনকে সে নিয়ে এসে পড়বে। নিয়ে আসলে কি হবে, এই জায়গায় আবার একটা হোল তৈরি হবে। এইটাই হলো হোল। অর্থাৎ হোল মানে কি, যে একটা ইলেকট্রন এখানে সে চাইতেছে, কিন্তু বোরনের কোনো বাড়তি ইলেকট্রন নাই দেখে এই জায়গাটা ফাঁকা পড়ে আছে। ঠিক আছে, অর্থাৎ এইরকম করে একটা করে সিলিকন 4টে হাত দিয়ে আশপাশ দিয়ে 4 জনের সাথে বন্ড করে আছে, আবার প্রত্যেকটা সিলিকন আবার 4 জনের সাথে বন্ড করে আছে। মাঝখানে এমন একটা জিনিস ঢুকাই দিছি যার 3টে হাত, 4টে হাত নাই। তাহলে কি করতেছে, তাহলে একটা হাত ফাঁকা পড়ে আছে না, আর সেই জায়গায় যে কোনো একটা ইলেকট্রন ঢুকতে পারে। এটাই হলো আমাদের হোল। ঠিক আছে, পি টাইপ মেটাল হলো এরকমের, এখানে প্রচুর পরিমাণে হোল থাকে। এই হোলকে আমরা কনসিডার করি পজিটিভ চার্জ হিসেবে, যদিও আলটিমেটলি এটা চার্জ নিউট্রাল। এই ক্রিস্টালটা কি চার্জ নিউট্রাল না? আলটিমেটলি চার্জ নিউট্রাল, কারণ সিলিকন তার মোটামুটি তার সাবিসিয়ান তার ইলেকট্রন আছে, বোরনের ভিতরে তার সাবিসিয়ান ইলেকট্রন আছে, তারা চার্জ নিউট্রাল। কিন্তু আলটিমেটলি এখানে বন্ডিং তৈরি হওয়ার জন্য একটা ইলেকট্রনের অভাব পড়ে আছে, যে কারণে তারা যেহেতু ইলেকট্রনের অভাব আছে, আলটিমেটলি এটা ট্রিট করে একটা পজিটিভ চার্জ হিসেবে, এটা একটা পজিটিভ চার্জ হিসেবে ট্রিট করে, যে কারণে আমরা পি টাইপ ম্যাটেরিয়ালকে বলতে পারি একটা পজিটিভ চার্জ। ঠিক আছে, এই কারণে পি টাইপ ম্যাটেরিয়ালের চার্জকে আমরা পজিটিভ ধরি। তো এটা হলো পি টাইপ ম্যাটেরিয়াল আছে। এন টাইপ ম্যাটেরিয়ালে কি থাকে, এন টাইপ ম্যাটেরিয়ালে থাকে, ধরো সিলিকন ক্রিস্টালের মাঝে, কোন একটা সিলিকন ক্রিস্টালের মাঝে আমাদের একটা পঞ্চযুজি মৌল দিয়ে আমরা ডোপিং করি, যেমন ফসফরাস। ফসফরাস দিয়ে যদি ডোপিং করি তাহলে কি হয়, এখন সিলিকনের 4টে হাত কিন্তু ফসফরাসের 5টা হয়ে যাবে, 5টা বেশি হবে। ফসফরাসের 5টা হাত আছে, এর 5টা হাত ওই একটা দিয়ে দিবে, 5টা হাত থাকার কারণে এইদিকে একটা হাত ফাঁকা পড়ে থাকবে, একটা হাত ফাঁকা পড়ে থাকবে। একটা হাত মানে কি একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন এক্সট্রা পড়ে থাকবে। এই এক্সট্রা ইলেকট্রনের কারণে আমরা বলতে পারি এন টাইপ ম্যাটেরিয়ালে থাকে নেগেটিভ চার্জ, যে কারণে এখানে আলটিমেটলি এন টাইপ ম্যাটেরিয়ালে নেগেটিভ চার্জ থাকে। নেগেটিভ চার্জ, ঠিক আছে, হ্যাঁ, এখানে নেগেটিভ চার্জ থাকে। এরকম ভাবে একটা পি টাইপ ম্যাটেরিয়াল এবং এন টাইপ ম্যাটেরিয়ালকে যখন আমরা পাশাপাশি জয়েন করি, জয়েন করার সাথে সাথে কি হয়, জয়েন করার সাথে সাথে যে কাজটা হয় সেটা হলো, এখানে যে এন টাইপ ম্যাটেরিয়ালে বাড়তি ইলেকট্রন আছে, পি টাইপ ম্যাটেরিয়ালে বাড়তি হোল আছে, তো এন টাইপ ম্যাটেরিয়ালে ইলেকট্রন পি টাইপের দিকে ছুটতে শুরু করে। অর্থাৎ যখনই আমরা একটা পি টাইপ ম্যাটেরিয়াল, ধরো এটা একটা পি টাইপ ম্যাটেরিয়াল এবং একটা এন টাইপ ম্যাটেরিয়ালকে পাশাপাশি লাগাবো, পাশাপাশি লাগাই দেব, লাগানো অবস্থায় কিন্তু আমাদের জাংশন ক্রিয়েট হবে না। জাংশন ক্রিয়েট হবে কখন, যখন এই এন টাইপ ম্যাটেরিয়াল থেকে ইলেকট্রন গুলো পি টাইপের দিকে ছুটতে থাকবে। এন টাইপ ম্যাটেরিয়াল থেকে ইলেকট্রন গুলো যখন পি টাইপের দিকে যাইতে থাকবে, তখন আলটিমেটলি কি হবে, আলটিমেটলি এন টাইপ ম্যাটেরিয়াল ইলেকট্রন দ্বারা এই পি টাইপ ম্যাটেরিয়ালের হোল গুলো ফিল আপ হইতে থাকবে, পূরণ হইতে থাকবে, তাই না? এন টাইপ ম্যাটেরিয়ালের ইলেকট্রন দিয়ে পি টাইপ ম্যাটেরিয়ালের হোল গুলো পূরণ হইতে থাকবে। পূরণ হইতে 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 এটা কই পূরণ হবে, এগুলো জাংশনের মাঝে, অর্থাৎ দুইটার যে মিলনস্থল, সেখানে এই জিনিসটা পূরণ হবে। এন টাইপ ম্যাটেরিয়াল ইলেকট্রন পি টাইপ ম্যাটেরিয়াল হোল পরস্পরকে নিউট্রালাইজ করতে ফেলতেছে। নিউট্রালাইজ করার কারণে এখানে একটা ব্যারিয়ার তৈরি হয়ে যাবে, যে অংশে আসলে আমাদের কোনো ইলেকট্রন হোল পেয়ার থাকবে না। অর্থাৎ এটা এমন একটা রিজন হয়ে যাবে যে অংশে ইলেকট্রনও নাই হোলও নাই, একটা নিউট্রাল জোন তৈরি হয়ে যাবে। এখানে একটা নিউট্রাল জোন তৈরি হয়ে যাবে না? জি স্যার। এই নিউট্রাল জোন তৈরি হওয়ার ফলে আমাদের কি হইতে থাকবে, এখন এটা তো একটা নিউট্রাল জোন, এখানে একটা নিউট্রাল জোন আলটিমেটলি তৈরি হয়ে যাইতেছে। এরপরেও যে জিনিসটা হবে সেটা হলো যে, এক সেকেন্ড, এই এন টাইপের ইলেকট্রন গুলো যখন পি টাইপের দিকে ছুটতে শুরু করবে, এই ইলেকট্রন গুলো কোন অংশের ইলেকট্রন সবার আগে ছুটে যাবে বলতো? যেটা স্যার, ধরো যেটা স্যার, হ্যাঁ স্যার, এন টাইপেরটা যাবে। এন টাইপের জাংশনের কাছের ইলেকট্রন গুলোই তো ছুটে যাবে, দূরের ইলেকট্রন গুলো কি আর ছুটে যাবে না? তো না স্যার, দূরেরটা যাবে না, দূরেরটা যাবে না, কাছেরটা যাবে। বাড়ির কাছের গুলো আগে মাইগ্রেট হয়, তারপরে কিন্তু দূরের গুলো আসে। তো এই জাংশনের যে কাছের গুলা, যেমন এখান থেকে কাছের যে ইলেকট্রন গুলো আছে, এই কাছের গুলো ছুটে যাবে, দূরের গুলো কিন্তু ছুটে যাবে না। ঠিক আছে,
এই কাছের গুলো যখন ছুটে যাবে আলটিমেটলি দেখা যাবে কি জানো, এই জায়গায় একটা জাংশন তৈরি হয়েছে, ভালো কথা, কিন্তু এই জায়গা থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রন যাওয়ার কারণে এই জায়গায় একটা পজিটিভ চার্জের একটা ব্যারিয়ার হয়ে গেছে, এখানে একটা পজিটিভ চার্জের একটা ব্যারিয়ার হয়ে গেছে। কারণ কি, এই জায়গা থেকে ইলেকট্রন গুলো চলে গেছে জাংশনে, এই জাংশনে ইলেকট্রন চলে যাওয়ার কারণে, ইলেকট্রনের অভাব মানে কি পজিটিভ, যেখানে ইলেকট্রন নাই সেটাই তো পজিটিভ হয়ে গেল। হ্যাঁ, ইলেকট্রন নেগেটিভ ছিল, নেগেটিভ চলে গেল, তাহলে কি পজিটিভ হয়ে গেল না? যে কারণে এখানে একটা পজিটিভ চার্জের ব্যারিয়ার হয়ে যাবে, এখানে একটা পজিটিভ চার্জের ব্যারিয়ার হয়ে যাবে। অনুরূপ ভাবে আমাদের এই হোল গুলো যখন জাংশনের দিকে আসতে থাকবে, আলটিমেটলি হোল তো আসে না, ইলেকট্রন আসে ফিল আপ করে, যে কারণে হোল গুলো যখন নিউট্রালাইজ হয়ে যাবে এই জাংশন থেকে, তখন এই জাংশনের কাছাকাছি আমাদের ইলেকট্রনের সংখ্যা বাইরে গিয়ে আমাদের এখানে একটা নেগেটিভ চার্জের ব্যারিয়ার হয়ে যাবে, তাই না? কারণ বাড়ির কাছের গুলোই তো এই জাংশনে চলে আসছে, আসার কারণে কি হয়েছে, এই জায়গায় একটা যেগুলো থাকবে ওগুলো যাবে, হ্যাঁ নেগেটিভ চার্জ একটা ব্যারিয়ার হয়ে গেছে। যদিও হোল মুভ করে না, ইলেকট্রনই মুভ করে, কিন্তু আমরা সুবিধার জন্য ধরে নিলাম হোলই মুভ করছে, করে আমাদের জাংশনে চলে আসছে, এখানে একটা নেগেটিভ চার্জের একটা ব্যারিয়ার তৈরি হয়েছে। এখন এখানে যখন পজিটিভ চার্জের ব্যারিয়ার তৈরি হয়ে যাবে, এখানে যখন নেগেটিভ চার্জের একটা ব্যারিয়ার তৈরি হয়ে যাবে, এরপরে যখন দূরের ইলেকট্রন গুলো এই দিক দিয়ে জাংশন দিয়ে এদিকে আসা শুরু করবে, তখন সে দেখবে কি, এই ইলেকট্রন যখন এদিকে আসা শুরু করবে, তখন এখানে আসার পরে সে দেখবে যে এখানে একটা নেগেটিভ চার্জ আছে, আবার এখানেও আছে নেগেটিভ চার্জ, নেগেটিভ নেগেটিভ পরস্পরকে বিকর্ষণ করে, একটা নেগেটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জকে বিকর্ষণ করে, যে কারণে এখান থেকে আর কোনো ইলেকট্রন এই দিকে মুভ করতে পারবে না। কারণ এই দিক দিয়ে যখন ইলেকট্রন মুভ করতে যাবে, তখনই এই নেগেটিভ চার্জ গুলো যে এখানে ক্রিয়েট হয়ে আছে, এই নেগেটিভ চার্জ গুলো এই আগত নেগেটিভ চার্জকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করার কারণে আর সে এইদিকে যাইতে পারবে না, যে কারণে জাংশন আর বাড়তে পারবে না, জাংশন এক জায়গায় গিয়ে স্থির হয়ে যাবে। হ্যাঁ, এখন অনুরূপ ভাবে পজিটিভ চার্জ গুলো যখন এইদিকে মুভ করা শুরু করবে, এই পজিটিভ চার্জের কারণে সে তখন কি হয়ে যাবে, আর এদিকে মুভ করতে পারবে না, কারণ পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, যে কারণে জাংশনটা আলটিমেটলি স্থির হয়ে যায়। এটুকু বুঝতে পারছো তো? স্যার বুঝতে পারছি। স্যার বলি স্যার, মানে সাধারণ ভাবে তো স্যার, মানে যেটা মানে ইলেকট্রন দান করে সেটা স্যার পজিটিভ হয়ে যায়, আর যেটা ইলেকট্রন গ্রহণ করে সেটা নেগেটিভ হয়ে যায়। হ্যাঁ, এরকম না ব্যাপারটা? এরকম। হ্যাঁ, এরকম। ওকে, এইটুকু যদি আমরা বুঝতে পারি, এখন নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন হলো, এটা তো আমার বাইরে থেকে কোনো ধরনের কানেকশন দেই নেই, এখন আমি ধরো এই জায়গায় একটা পজিটিভ দিলাম, এই জায়গায় একটা নেগেটিভ দিলাম, বাইরে থেকে একটা ব্যাটারি লাগাই দিলাম, ব্যাটারি পজিটিভ টার্মিনালটা পিতে রাখলাম, নেগেটিভ টার্মিনালটা এনতে রাখলাম, তখন কি হয়, যখন এখানে যখন পজিটিভ চার্জ দিব, তখন এই পজিটিভ চার্জ কি এইদিকে মুভ করবে, এইদিকে মুভ করবে, পি এর দিকে মুভ করবে, আর এই নেগেটিভ চার্জটা কি করবে, এই এন এর দিকে করবে। এই চার্জের মুভমেন্টের কারণে এই জায়গায় পি এর ডেনসিটি বাইরে যাবে, এই জায়গায় এন এর ডেনসিটি বাইরে যাবে। এই জায়গায় যদি পি এর ডেনসিটি বাইরে যায় এবং এই জায়গায় যদি এন এর ডেনসিটি বাইরে যায়, আলটিমেটলি কি হবে, এই জাংশনটা ন্যারোয়ার হয়ে যাবে, জাংশনটা ন্যারো হয়ে যাবে, ঠিক না? স্যার ডিপ্লেশন লেয়ার থাকবে না স্যার? ডিপ্লেশন লেয়ার থাকবে না বলতে থাকবে, হালকা ন্যারো হয়ে যাবে। তো এই ভোল্টেজটা, এই যে ভোল্টেজটা আমাদের ন্যারো হয়ে গেল, এই ভোল্টেজটাকে ক্রস করা তখন আমাদের জন্য সোজা, যে কারণে কারেন্ট পি থেকে এন টাইপের দিকে ফ্লো করবে, আলটিমেটলি ইলেকট্রন এন থেকে পি টাইপের দিকে মুভ করবে তখন এই জাংশনকে ক্রস করে, কারণ এটা যেহেতু ন্যারো হয়ে গেছে, তখন এই ন্যারো জিনিসকে এটাকে ভেদ করা তখন সোজা। সামান্য কিছু ভোল্টেজ দিলেই দেখা যাবে যে এই জাংশনটা ব্রেক করে ফেলতেছে, ব্রেক করে এই ইলেকট্রন গুলো আমাদের এই পি এন থেকে পি এর দিকে মুভ করতেছে, আলটিমেটলি কারেন্ট মুভ করতেছে পি থেকে এন এর দিকে। এটুকু বুঝতে পারছো তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এইটুকু বুঝছো, ভালো কথা। এখন কল্পনা করো আরেকটা জিনিস তোমাদের আমি বলি নাই, সেটা হলো, ধরো তুমি কোনো ভোল্টেজ দেও নাই, এখনো কোনো ধরনের ভোল্টেজ দেও নাই, এটা একটু দেখি, ধরো কোনো ধরনের ভোল্টেজ আমরা এখনো দেইনি, এখানে কোনো ধরনের ভোল্টেজ নাই, আমি দেইনি, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যে এই জায়গায় তো পজিটিভ চার্জ আছে, ভালো কথা, এই জায়গায় পজিটিভ চার্জ আছে, এই জায়গায় নেগেটিভ চার্জ আছে, ভালো কথা। এই পজিটিভ নেগেটিভ চার্জ থাকার পরেও আমাদের প্রত্যেকটা এন টাইপ ম্যাটেরিয়ালে যদিও ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে, তবুও সেখানে সামান্য কিছু পরিমাণ হোল থাকে। কেন থাকে জানো? থাকে এই কারণে যে টেম্পারেচারের কারণে, তাপমাত্রার কারণে এই সিলিকনের বন্ড গুলো ভেঙে যায়, এই সিলিকন বন্ডিং গুলো টেম্পারেচারের কারণে ভেঙে যায়। তাপমাত্রা যত বাড়ে এই বন্ডিং তত ভাঙতে থাকে, এই বন্ডিং ভাঙার কারণে এই সিলিকন গুলোতে কিছু পরিমাণ হোলের ক্রিয়েট হয়। এই বন্ডিং যখন ভেঙে গেল তখন এখানে একটা হোলের ক্রিয়েট হয়, যে কারণে আমাদের
যে কোনো ধরনের এন টাইপ ম্যাটেরিয়ালেও কিছু পরিমাণ হোল থাকে, অর্থাৎ পজিটিভ চার্জ থাকে। ঠিক আছে, এটাকে বলি আমরা মাইনরিটি ক্যারিয়ার। মনে আছে না মাইনরিটি ক্যারিয়ার? জি স্যার, মাইনরিটি মেজরিটি। মাইনরিটি ক্যারিয়ার। অনুরূপ ভাবে পি টাইপ ম্যাটেরিয়ালের মধ্যেও এই টেম্পারেচারের কারণে কিছু পরিমাণ বন্ডিং ভাঙার কারণে এখানে কিছু পরিমাণ এক্সট্রা ইলেকট্রন জেনারেট হয়। এই ইলেকট্রনটার কারণে আমাদের পি টাইপ ম্যাটেরিয়ালেও কিছু পরিমাণ ইলেকট্রন তৈরি হয়। এটাকেও বলা হয় মাইনরিটি ক্যারিয়ার। ঠিক আছে, জি স্যার। টাইপ ম্যাটেরিয়ালে মাইনরিটি ক্যারিয়ার হলো ইলেকট্রন, এন টাইপ ম্যাটেরিয়ালে মাইনরিটি ক্যারিয়ার হলো হোল। এই মাইনরিটি ক্যারিয়ার গুলো কি করে? এই মাইনরিটি ক্যারিয়ার গুলো নিজেদের মধ্যে আবার জায়গা পরিবর্তন করে, অর্থাৎ এই ব্যারিয়ারকে ক্রস করে এই দিক দিয়ে ফ্লো করে। মাইনরিটি ক্যারিয়ার গুলো এই এন টাইপের হোল গুলো পি টাইপের এন এর দিকে ফ্লো করে, এই পি টাইপের দিকে ফ্লো করা শুরু করে। এই মাইনরিটি ক্যারিয়ারের কারণে এক ধরনের কারেন্ট ফ্লো হয়। এই কারেন্টটাকে বলা হয় ড্রিফট কারেন্ট বা লিকেজ কারেন্ট। বুঝতে পারছো তো? ড্রিফট কারেন্ট বা লিকেজ কারেন্ট যেটাকে আমরা বললাম, এই মাইনরিটি ক্যারিয়ারের কারণে এই কারেন্টটা ফ্লো করে। এই কারেন্টের পরিমাণ অনেক কম, সাধারণত মাইক্রো এম্পিয়ার রেঞ্জের কারেন্ট। যেখানে আমাদের ড্রিফট কারেন্টটা হইতে পারে মিলি এম্পিয়ার থেকে এম্পিয়ার রেঞ্জের কারেন্ট, সরি ডিভিশন কারেন্টটা, এই মেইন কারেন্টটা হইতে পারে যেখানে মিলি এম্পিয়ার থেকে এম্পিয়ার রেঞ্জের, সেখানে এই কারেন্টটা হলো মাইক্রো এম্পিয়ার ন্যানো এম্পিয়ার রেঞ্জের কারেন্ট। যে লিকেজ কারেন্টটা যেটা, সেটা ন্যানো এম্পিয়ার রেঞ্জের কারেন্ট, যেটা নেগলিজেবল। এই কারণে আলটিমেটলি আমরা বলি যে একটা পিএন জাংশন ডায়োড রিভার্স বায়াসে কোনো কারেন্ট ফ্লো করে না, কিন্তু আলটিমেটলি কিন্তু কিছু পরিমাণ কারেন্ট রিভার্স বায়াসে ফ্লো হয়। এই কারেন্টটাই হলো লিকেজ কারেন্ট বা যেটাকে আমরা বলছি ড্রিফট কারেন্ট। ক্লিয়ার? যেটা রিভার্স বায়াসেও ফ্লো করে। ঠিক আছে, এটা বললাম। এখন যদি আমি এখানে পজিটিভ চার্জ দেই, এখানে নেগেটিভ চার্জ দেই, তাহলে আলটিমেটলি জাংশনটা ন্যারোয়ার হয়ে যাবে। আর এর বিপরীতটা যদি করি, এর বিপরীতটা হলো ধরো এই জায়গায় নেগেটিভ চার্জ দিলাম, এই জায়গায় পজিটিভ চার্জ দিলাম, তাহলে কি হবে? এই জায়গায় আমাদের ইলেকট্রন সংখ্যা বাইরে যাবে, এন টাইপে হোলের সংখ্যা বাইরে যাবে। তো ইলেকট্রন সংখ্যা এন টাইপে হোলের সংখ্যা বাইরে গেলে আমাদের কি হবে? জাংশনটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। জাংশনটা বড় হয়ে যাবে। কিভাবে বড় হয় তোমরা ইলেকট্রনিক্স 1 এ পড়ে আসছো। ঠিক আছে, এত ডিটেইলস দিলাম না। জাংশনটা বড় হয়ে যাবে, আলটিমেটলি তখন যে জিনিসটা হবে যে এক সময় কারেন্ট, কোন ধরনের কারেন্টই এদিকে আর ফ্লো করবে না, কারেন্ট থেমে যাবে, অর্থাৎ রিভার্স বায়াসে সে কোন ধরনের কারেন্ট ফ্লো করবে না। কিন্তু তখনও কিন্তু লিকেজ কারেন্ট ফ্লো ঠিকই থাকবে। তখনও কিন্তু লিকেজ কারেন্ট ফ্লো ঠিকই থাকবে, কারণ লিকেজ কারেন্ট ডিপেন্ড করে টেম্পারেচারের উপরে। এটা কখনোই এন টাইপ আর পি টাইপ ম্যাটেরিয়ালের ডেনসিটির উপর ডিপেন্ড করে না, অর্থাৎ ক্যারিয়ার কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে না। এন টাইপে হোল কয়টা, পি টাইপে ইলেকট্রন কয়টা, তার উপরে এটা ডিপেন্ড করে না। এটা ডিপেন্ড করে টেম্পারেচারের উপর, কারণ লিকেজ কারেন্ট সম্পূর্ণ টেম্পারেচার ডিপেন্ডেন্ট একটা কারেন্ট। যে কারণে তখনও কিন্তু সামান্য পরিমাণ লিকেজ কারেন্ট ঠিকই থাকবে রিভার্স বায়াসে। ঠিক আছে? জি স্যার। এই কারণে রিভার্স বায়াসে সামান্য পরিমাণ লিকেজ কারেন্ট ফ্লো করে। তো এই কথাটাই আলটিমেটলি এখানে বলা আছে। এটা হলো যে J2 is reverse bias and only a small leakage current flows from anode to cathode. তখন শুধুমাত্র অল্প কিছু লিকেজ কারেন্ট ছাড়া অন্য কোনো কিছু এর ভিতর দিয়ে ফ্লো করবে না এই জাংশন J2 এর ভিতর দিয়ে। বুঝতে পারছো? তো আলটিমেটলি এটা কি নেগলিজিবল? এটা হলো নেগলিজিবল। যেহেতু এটা নেগলিজিবল, সুতরাং বলতে পারি এই J2 দিয়ে কোনো ধরনের কারেন্ট ফ্লো করবে না। এই কারণে অ্যানোডে যদি পজিটিভ থাকে, ক্যাথোডে যদি নেগেটিভ থাকে, তখন আমাদের এক্সসিআর এর ভিতর দিয়ে বা থাইরিস্টরের ভিতর দিয়ে আলটিমেটলি কোনো কারেন্ট ফ্লো করে না। কারণ এখান থেকে এই পর্যন্ত কারেন্ট ফ্লো করে ভালো কথা, আবার এখান থেকে এই পর্যন্ত ফ্লো করতে পারে ভালো কথা, কিন্তু মাঝখানে তো এই রিজনটা ফাঁকা হয় না। রিজনটা ভাঙা থাকার কারণে আমার এদিক দিয়ে কোনো ধরনের কারেন্টই তখন ফ্লো করে না। এটা কি তো? জি স্যার। তাহলে the thyristor is then said to be in forward blocking, এটাকে তখন বলতেছি আমরা ফরওয়ার্ড ব্লকিং অর অফ স্টেট কন্ডিশন বা অফ স্টেট কন্ডিশন, and the leakage current is known as off state current। তখন লিকেজ কারেন্ট থেকে আমরা বলতেছি অফ স্টেট কারেন্ট আইডি। ঠিক আছে, ডি বুঝাইছি কারণ এটা ড্রিফট কারেন্ট। ঠিক আছে, if the anode to cathode voltage VAK is increased, এখন অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ যদি আমরা বাড়াইতে থাকি, অ্যানোডের ভোল্টেজ এবং ক্যাথোডের ভোল্টেজ বাড়াইলাম, এখানে মোর পজিটিভ দিলাম, এখানে মোর নেগেটিভ দিলাম, তাহলে কি হইতে হয়? টু এ সাফিসিয়েন্টলি লার্জ ভ্যালু দি রিভার্স বায়াস জাংশন J2 ব্রেকস। অ্যানোড এবং ক্যাথোডের ভোল্টেজ যদি আমরা বাড়াইতে থাকি, বাড়াইতে এক সময় কি হয়? আমরা জানি পিএন জাংশনের রিভার্স বায়াস থাকলে এক সময় ব্রেকডাউন ঘটে। আমরা পড়ছি না যে ব্রেকডাউন ভোল্টেজ, হ্যাঁ স্যার, ব্রেকডাউন ঘটে। এক সময় ব্রেকডাউন ঘটে, তখন কি হবে? রিভার্স বায়াসে ব্রেকডাউন ঘটবে। সে কারণে কি হবে?
এ রিভার্স বায়াস জাংশন J2 ব্রেকস, যখন J2 ব্রেক হবে, J2 ব্রেক হওয়ার পর যে জিনিসটা হবে আমরা দেখি, দিস ইজ known as avalanche breakdown, এটাকে বলা হয় avalanche breakdown। আমরা পড়ছিলাম না ব্রেকডাউন, জেনার ব্রেকডাউন, avalanche breakdown ইফেক্ট, এগুলো তো পড়ছিলাম ইলেকট্রনিক্সে, তাই না? পড়ছিলাম না? কি হলো? হ্যালো, অ্যাভালান্স ব্রেকডাউন স্যার পড়া হয়নি স্যার। স্যার জেনারেটর ব্রেকডাউন মানে ব্রেকডাউন পড়া হয়েছিল, কিন্তু স্যার আচ্ছা এরকম ঠিক আছে, মানে আমি আবার কিছু রিপিট পড়া হয়নি। করতেছি। That is known জি as স্যার। avalanche breakdown and the corresponding voltage is called forward breakdown voltage, এবং এই corresponding ভোল্টেজটাকে বলতেছে আমরা forward breakdown voltage বা VBO। অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোডের ভোল্টেজ বাড়াইতে বাড়াইতে এক সময় গিয়ে, যে সময় গিয়ে ব্রেকডাউন ঘটবে, যে ভোল্টেজের কারণে, ধরো 50 ভোল্টের কারণে বা 100 ভোল্ট বা 1000 ভোল্টের কারণে ব্রেকডাউন ঘটলো, এই 1000 ভোল্ট যে ভোল্টেজে গিয়ে ব্রেকডাউন ঘটলো সেই ভোল্টেজটাকে আমরা বলতেছি যে ব্রেকডাউন ভোল্টেজ VBO, যেটা VBO দিয়ে প্রকাশ করতেছি। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন ছিল যে অ্যাভালান্স ব্রেকডাউন জিনিসটা কি। তো কিছুক্ষণের জি মধ্যে স্যার। আমাদের লাইনটা কাটে যাবে। এটা শুরু করার আগে আমরা নতুন করে আবার রিকানেক্ট হই, ঠিক আছে? আমি লাইন কাটে দিয়েছি, যেহেতু 1 মিনিটের কম আছে, আবার নতুন করে রিকানেক্ট হই, ইনশাআল্লাহ আমরা এই জিনিসটা দেখি, ঠিক আছে? সবাই আবার কানেক্ট জি করো। স্যার। জি স্যার। হ্যাঁ, আবার শুরু করি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, অ্যাভালান্স ব্রেকডাউন, জেনার ব্রেকডাউন, তো এগুলো ইলেকট্রনিক্স 1-এ আমরা দেখে আসছি, আসার কথা আর কি। অ্যাভালান্স ব্রেকডাউন, জেনার ব্রেকডাউন। আচ্ছা দেখি, মনে করে দিলেই পারবা একই জিনিস। মনে করো একটা পিএন জাংশন, আমি একটু ড্র করি। মনে করো একটা, আচ্ছা হ্যাঁ এখানে দেখায়, হ্যাঁ মনে করো একটা কালারটা চেঞ্জ করে, হ্যাঁ এটা একটা পিএন জাংশন, এটা পিএন জাংশন। তো পিএন জাংশনে আমাদের এটা হলো আমাদের একটা পি টাইপ ম্যাটেরিয়াল, এটা হলো আমাদের এন টাইপ ম্যাটেরিয়াল। তো এইখানে আমাদের জাংশন ভোল্টেজ আছে, ঠিক আছে? জাংশন বিল্ডিং ভোল্টেজ এখানে আমি কানেক্ট করলাম, যেহেতু রিভার্স বায়াসে কানেক্ট করছি, আমি এন টাইপকে পজিটিভ দিলাম, পি টাইপকে আমি নেগেটিভ দিলাম। ওকে, এখন ধরো আমি রিভার্স বায়াস ভোল্টেজটাকে আমি গ্রাজুয়ালি বাড়াইতেছি। নরমালি রিভার্স বায়াস ভোল্টেজে কি হয়, আমাদের এই রিভার্স বায়াস ভোল্টেজটা যত বাড়তে থাকে, আমি যদি সার্কিটটা কানেকশনটা এইভাবে দেখাই, ব্যাটারি কানেকশন সহ দেখাই, তাহলে এইরকম ধরো ব্যাটারি কানেকশনটা, হ্যাঁ তো এটা হলো আমাদের পজিটিভ, এটা হলো আমাদের নেগেটিভ। তো এই ভোল্টেজটাকে ধরো আমি গ্রাজুয়ালি বাড়াইতেছি, ইনক্রিজ করতেছি। গ্রাজুয়ালি যখন ভোল্টেজটাকে ইনক্রিজ করব, তখন কি হবে, আমাদের এই জাংশনটা আস্তে আস্তে বাড়তে থাকবে, বড় হইতে থাকবে, তাই না? জাংশনটা বড় হইতে থাকবে, কেন থাকবে, তখন এন টাইপে আমাদের, যেহেতু এখানে পজিটিভ চার্জ দেখছি, এই কারণে এন টাইপের ভিতরে আমাদের কি পজিটিভ ইনসার্ট করবে, এখানে এন টাইপে পজিটিভের সংখ্যা বাইরে যাবে, পি টাইপে আমাদের কি হয়ে যাবে, নেগেটিভের সংখ্যা বাইরে যাবে, যে কারণে আমাদের কি হবে, এর ডেনসিটি আমাদের কমে যাবে, কনসেন্ট্রেশন আমাদের কম হয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ, আর আমরা জানি জাংশন ভোল্টেজটা ডোপিং কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট, ঠিক না? কনসেন্ট্রেশন যত বাড়তে থাকে আমাদের এই জাংশনটা আমাদের কি হইতে থাকে, ধরো কনসেন্ট্রেশন বাড়তেছে, জাংশন তত আমাদের ন্যারো হইতে থাকবে। এই ডোপিং কনসেন্ট্রেশন যত কমতে থাকবে, তত আমাদের কি হইতে থাকবে, জাংশনটা আমাদের বড় হইতে থাকবে। আর ডোপিং কনসেন্ট্রেশন বাড়তে থাকলে জাংশনটা আমাদের ছোট হইতে থাকবে। যেহেতু এখানে পজিটিভ, আচ্ছা এখানে যখন পজিটিভ চার্জ আমরা ইনসার্ট করব, তখন আলটিমেটলি যে জিনিসটা হবে, আমাদের এই জায়গার কনসেন্ট্রেশন কমে যাবে। কমে যাওয়ার কারণে জাংশনটা কি আলটিমেটলি বড় হইতে থাকবে, বড় হইতে থাকবে, বড় হইতে হইতে এক সময় গিয়ে কি হবে, যখন ভোল্টেজটা সাফিসিয়েন্ট পরিমাণ আমাদের বাইরে যাবে, তখন যে জিনিসটা হবে সেটা হলো যে এর ভিতরে যে ইলেকট্রন হোল পেয়ার গুলো ছিল, আমরা জানি প্রত্যেকটা পি টাইপ এবং এন টাইপ ম্যাটেরিয়াল কি হয়, আমাদের বন্ডিং দ্বারা গঠিত, ইলেকট্রন হোল পেয়ারের বন্ডিং। যেমন ধরো সিলিকন কোভ্যালেন্ট বন্ড দিয়ে গঠিত, সিলিকনের সাথে ধরো আমাদের পি টাইপ ম্যাটেরিয়ালের থাকে আমাদের
বোরন, না বোরন, এরকম আমাদের কোভ্যালেন্ট বন্ড দিয়ে গঠিত, আমরা এটা জানি, তাই না? এই বন্ডিংটা তখন আমাদের কি হয় জানো, ভেঙে যায়, ব্রেকডাউন ঘটে। এই ব্রেকডাউন ঘটলে আমাদের কি হয়, এখানে প্রচুর সাফিসিয়েন্ট ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয়। এটা যখন ব্রেকডাউন ঘটতেছে, একটা সিলিকনে ব্রেকডাউন ঘটা মানে কি, এখানে একটা হোল এবং একটা ইলেকট্রন ফ্রি হইলো, এখানে একটা হোল একটা ইলেকট্রন ফ্রি হলো, এরকম সাফিসিয়েন্ট ইলেকট্রন হোল পেয়ার তখন জেনারেট হয়। এই সাফিসিয়েন্ট ইলেকট্রন হোল পেয়ারের কারণে তখন কি হয়, এই রিভার্স বায়াসে আমাদের তখন আমাদের কারেন্ট ফ্লো শুরু করে। কারণ এই জাংশনের মাঝখানে যে সিলিকন ছিল, বন্ডিং গুলো ছিল, অর্থাৎ যে কোভ্যালেন্ট বন্ডটা ছিল, এই কোভ্যালেন্ট বন্ড ভাঙে যাওয়ার কারণে আমাদের যে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হয়েছে, এই ইলেকট্রন হোল পেয়ারের কারণে আমাদের তখন এখানে ফ্রি ক্যারিয়ার তৈরি হয়েছে। ফ্রি ক্যারিয়ার মানে হলো যেটা কারেন্ট ক্যারি করে নিয়ে যাবে, যেমন প্রচুর পরিমাণে ইলেকট্রন জেনারেট হয়েছে, যে কারণে আমাদের এদিক দিয়ে আলটিমেটলি যে চার্জ গুলো আসতেছে, এটা আমাদের এই ফ্রি ক্যারিয়ারের মাধ্যমে এদিক দিয়ে মুভ করবে এবং রিভার্স বায়াসে তখন কারেন্ট ফ্লো করা শুরু করবে। এটাকেই বলছিলাম আমরা জেনার ব্রেকডাউন, মনে আছে? জি জি স্যার, জেনারেল ব্রেকডাউন। এটা ছিল আমাদের জেনার ব্রেকডাউন। কারণ এই বাড়তি ভোল্টেজের কারণে আমাদের এখানে কোভ্যালেন্ট বন্ড গুলো ভেঙে যায়, যে কারণে আমাদের ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করে। এই কারণে আমাদের এখানে ফ্রি ক্যারিয়ার তৈরি হয়। এই ফ্রি ক্যারিয়ারের কারণে আমাদের প্রচুর পরিমাণে এখানে ইলেকট্রিসিটি তখন ফ্লো করা শুরু করে। এটা ছিল আমাদের জেনার ব্রেকডাউন। অ্যাভালান্স ব্রেকডাউন জিনিসটা কি ছিল? অ্যাভালান্স মানে কি বলতো স্যার? অ্যাভালান্স সামঞ্জস্য, সামঞ্জস্য। এটা এই জিনিসটা হলো, মোট কথা হলো শাব্দিক যদি বলে মনে করো ধ্বংসাত্মক, ঠিক আছে? ধ্বংসাত্মক। এখন নিউক্লিয়ার বোম কি কাজটা করে, যে কোনো ধরনের বোম বিস্ফোরণ ঘটায়, এর ভিতরে কি জিনিসটা হয়, সেটা হলো কোন একটা কণা যখন গিয়ে আমাদের কোন একটা নিউক্লিয়াসকে হিট করে, তখন সেটা কি ভেঙে যায়, ভেঙে গিয়ে আরো বাড়তি কিছু পার্টিকেল তৈরি হয়, যেটা তার পার্শ্ববর্তী নিউক্লিয়াসকে হিট করে। এইভাবে অসংখ্য ধরনের মানে একটা এক্সপ্লোশন হয়, একটা বিস্ফোরণের মতো তৈরি হয়। অর্থাৎ একটা বিস্ফোরণের কারণে যে পার্টিকেল হইতাছে, সেটা আবার তার পাশেরটারে হিট করতেছে, সেটা ভেঙে যাইতেছে, সেখান থেকে আরো বিভিন্ন ফ্রি পার্টিকেল রিলিজ হইতাছে, সেটা গিয়ে আরো বিভিন্ন নিউক্লিয়াসকে হিট করতেছে। অর্থাৎ একটা চেইন রিঅ্যাকশন তৈরি হয়, ঠিক না? হ্যাঁ জি স্যার, চেইন রিঅ্যাকশন। অ্যাভালান্স ব্রেকডাউনে এই চেইন রিঅ্যাকশন তৈরি হয়ে যায়। অর্থাৎ ভোল্টেজ এত পরিমাণ বাইরে যায়, যদি ধরো এরপরে ভোল্টেজ আমি আরো বাড়াইলাম, বাড়াইতে 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 এমন একটা স্টেজে চলে আসবে যে ভোল্টেজ এত পরিমাণ বাইরে যাবে যে এখানে একটা চেইন রিঅ্যাকশন শুরু হয়ে যাবে। অর্থাৎ একটা ফ্রি ইলেকট্রন হোল পেয়ার ব্রেক করতেছে, এই পার্টিকেল গুলো তখন সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি, গতিশক্তি লাভ করবে। এই পার্টিকেল গুলো কি করবে, তখন পরবর্তী আরেকটা চেইন, আরেকটা অ্যাটমকে মলিকিউলকে কি করে, সরি একটা বন্ডকে আঘাত করবে, ওই বন্ডটা আবার ভাঙবে, ভেঙে যাওয়ার পরে সেখান থেকে যে পার্টিকেল গুলো রিলিজ হবে, যারা তার পার্শ্ববর্তী আরেকটা বন্ডকে আঘাত করবে। এইভাবে একটা চেইন রিঅ্যাকশনের মাধ্যমে একটা ধ্বংসাত্মক প্রক্রিয়ায় দেখা যাবে যে কিছুক্ষণের মধ্যে সমস্ত ইলেকট্রন হোল পেয়ার ব্রেক করে একটা হিউজ পরিমাণে কারেন্ট তখন ফ্লো করা শুরু করবে। সুজন স্যার, সুজন মিয়া, হ্যাঁ ঠিক আছে। তো এইটাই হলো আমাদের তখন অ্যাভালান্স ব্রেকডাউন। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমাদের যেটা পড়তেছিলাম সেখানে আসি। And the corresponding voltage is called forward breakdown voltage by VBO because other junction J1 and J3 are already forward bias. J1 এবং J3 ফরওয়ার্ড বায়াস থাকার কারণে এই J2 টা যদি আমাদের ব্রেকডাউন হয়, তখন আলটিমেটলি তখন আমাদের কারেন্ট ফ্লো করা শুরু করে দেয়, ঠিক আছে? There is a free movement of carrier across all three junctions. তখন আমাদের এই ক্যারিয়ারের ফ্রি মুভমেন্ট তিনটা জাংশন দিয়ে আমাদের ক্যারিয়ার ফ্রি মুভমেন্ট তখন শুরু হয়ে যাবে, রেজাল্টিং ইন এ লার্জ ফরওয়ার্ড অ্যানোড কারেন্ট, যার কারণে একটা বড় ধরনের অ্যানোড কারেন্ট তখন ফ্লো করবে। দি ডিভাইস ইজ দেন ইন এ কন্ডাক্টিং স্টেট অর অন স্টেট, তখন ডিভাইসটা আমাদের কন্ডাক্টিং স্টেট বা অন স্টেটে চলে যাবে, ঠিক আছে? তখন কারেন্ট ফ্লো করা শুরু করবে। এই পর্যন্ত বুঝতে পারছো তো? হ্যাঁ। ওকে, তাহলে the voltage drop would be due to the ohmic drop in the 4 layer and it is small. এখন স্বাভাবিকভাবে আমাদের যেহেতু এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে, অবশ্যই সেখানে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, কারণ জাংশনের ভিতরেও তো একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে না? প্রত্যেকটা জাংশনে একটা রেজিস্ট্যান্স আছে,
J1 জাংশনে একটা হালকা রেজিস্ট্যান্স, অল্প হলেও কিছু রেজিস্ট্যান্স তখনও থাকে, কারণ ব্যারিয়ার তখনও থাকে, যে কারণে কিছু পরিমাণ ভোল্টেজ তখন ড্র হবে, যেটা খুবই স্মল, টাইপিক্যালি 1 ভোল্ট পরিমাণ তখন ভোল্টেজ ড্রপ হয় ওই জাংশনের কারণে, জাংশনের রেজিস্ট্যান্সের কারণে। ঠিক আছে? In the on state, the anode current is limited by an external impedance or a resistance RL. তাহলে আমরা কি করি, অ্যানোড কারেন্টকে আমরা লিমিটেড করতে পারি বাইরে এক্সটার্নাল ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স RL অ্যাড করার কারণে। বাইরে এক্সটার্নাল ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স অ্যাড করলে, যেমন ফিগারে দেখাইছি যে এই অ্যানোড কারেন্টকে আমাদের কমানোর জন্য বাইরে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আমাদের অ্যাড করতে হয়। ঠিক আছে? As shown in figure 9.3a, the anode current must be more than a value known as latching current. আচ্ছা, এখন দেখো, the anode current must be more than a value known as latching current IL to maintain the required amount of carrier flow across the junction. Otherwise, the device reverts to the blocking condition as the anode to cathode voltage is reduced. আচ্ছা, এটা দেখো, একটা ডিভাইসকে, অর্থাৎ একটা থাইরিস্টরকে অন রাখার জন্য একটা মিনিমাম ভোল্টেজ আমাদের অ্যানোড টু ক্যাথোডের মধ্যে আমাদের মেনটেন করতে হবে, যে মিনিমাম ভোল্টেজের কারণে ওই অ্যানোডের ভিতর দিয়ে একটা মিনিমাম কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে? একটা মিনিমাম কারেন্ট যদি অ্যানোড টু ক্যাথোডে না ফ্লো করে, তাহলে আমাদের সেই ডিভাইসটা অন স্টেটে থাকবে না, সেই ডিভাইসটা অফ স্টেটে চলে যাবে। ঠিক আছে? অর্থাৎ অ্যানোড টু ক্যাথোডকে একটা মিনিমাম ভোল্টেজ অলওয়েজ, কারেন্ট অলওয়েজ মেনটেন করতে হয়, যে কারেন্টটা না থাকলে আমাদের ডিভাইসটা অন স্টেটে থাকে না, অফ স্টেটে চলে যায়। সেই কারেন্টটাকে বলতেছে হয় ল্যাচিং কারেন্ট। ল্যাচিং কারেন্ট জিনিসটা কি তাহলে? ল্যাচিং কারেন্ট IL is the minimum anode current. এটা একটা মিনিমাম অ্যানোড কারেন্ট required to maintain the thyristor in the on state. থাইরিস্টরকে অন স্টেটে রাখার জন্য একটা মিনিমাম আমাদের কারেন্ট আমাদের মেনটেন করতে হয়। ঠিক আছে? এক সেকেন্ড একটু দাঁড়াও, হোল্ড করো। হ্যাঁ, দেখি, তাহলে একটা মিনিমাম কারেন্টকে আমাদের সবসময় এখানে মেনটেন করতে হবে। তাহলে ল্যাচিং কারেন্ট জিনিসটা কি? Latching current is the minimum anode current required to maintain the thyristor in the on state immediately after a thyristor has been turned on. থাইরিস্টর টার্ন অন হয়ে যাওয়ার পরে আমাদের এই মিনিমাম কারেন্ট যদি মেনটেন না করে, তাহলে আমাদের এই থাইরিস্টর অন স্টেট থেকে অফ স্টেটে চলে আসে। অর্থাৎ ল্যাচিং কারেন্ট হলো এমন কারেন্টটা, যে কারেন্টটা অবশ্যই থাকতে হবে যদি কোন একটা থাইরিস্টরকে আমরা অলওয়েজ অন দেখতে চাই। একবার অন হয়ে যাওয়ার পর যদি ল্যাচিং কারেন্ট মেনটেন না করে, তাহলে সেই থাইরিস্টরটা আবার অফ হয়ে যেতে পারে। ঠিক আছে? এটাই, টু মেনটেন অন স্টেট আফটার এ থাইরিস্টর হ্যাজ বিন টার্ন অন এন্ড দি গেট সিগন্যাল হ্যাজ বিন রিমুভ। এই গেট সিগন্যাল রিমুভ করে দেওয়ার পর, আচ্ছা এই কথাটা আমি পরে বলি তোমাদের, তার আগে আরেকটা জিনিস আমি বুঝাই, তারপরে এই প্রসঙ্গ আসতেছে, তাহলে বুঝতে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে? এটা আমি পরে পড়াই। আচ্ছা, এখন একটা জিনিস দেখলাম, সেটা হলো যে এই থাইরিস্টরে দেখলাম এই অ্যানোড টু ক্যাথোডে সাফিসিয়েন্ট ভোল্টেজ দিলে সে আমাদের ব্রেকডাউন হবে, কিন্তু ব্রেকডাউন করা তো আমাদের টার্গেট না। আমরা কি একটা ডিভাইসকে ব্রেকডাউনে গিয়ে আমরা অন করব? তা তো না, তাই না? নরমালি একটা থাইরিস্টরকে অন করার জন্য আমরা তখন যে কাজটা করি সেটা হলো এখানে একটা গেট টার্মিনাল আছে। দেখো, কি বললেন? এটা তো নিয়ম না, সব নিয়ম, সব আমাদের যত কোর্স সব নিয়ম। আচ্ছা, এখানে এই গেটে যদি আমি একটা স্মল পজিটিভ পালস দেই, তখন কি হয় খেয়াল করো। একটা পজিটিভ পালস দিলে আমাদের তখন কি হচ্ছে? ধরো আমি গেটে একটা পজিটিভ পালস দিলাম, এখানে একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলাম একটা সার্টেন পিরিয়ডের জন্য, ধরো 1 সেকেন্ড বা ধরো 10 মিলি সেকেন্ড, একটা ছোট স্মল অ্যামাউন্ট অফ টাইমের জন্য আমি এখানে একটা গেটে একটা পালস দিলাম। এই পালসটা যাওয়ার পরে কি হয়? J1 আমাদের ফরওয়ার্ড বায়াসে থাকে, এটা আমরা জানি, এটা ফরওয়ার্ড বায়াসে থাকে, এর কোনো প্রবলেম নাই। আমাদের J3টাও আমাদের ফরওয়ার্ড বায়াসেই আছে। এখন J2 টা আমার কি রিভার্স বায়াসে, নরমালি এটা রিভার্স বায়াসে থাকে,
কিন্তু যখনই আমি গেটে একটা পালস দিব, এই পালস দেওয়া মানে পজিটিভ পালস দেওয়া মানে পিতে আমি পজিটিভ চার্জ দিতেছি। পিতে পজিটিভ চার্জ দেওয়ার অর্থ কি, এই পিটা তখন আমার পজিটিভ হয়ে যাচ্ছে। পজিটিভ হয়ে যাচ্ছে না? কি করবেন? দাঁড়ান দাঁড়ান এক সেকেন্ড একটু ওয়েট করো, আচ্ছা আইপি চেঞ্জ না, দাঁড়ান শুরু করি তাহলে। হ্যাঁ, তাহলে এখানে যখন আমি স্মল পজিটিভ চার্জ দিব, তখন দিলে এই পি টাইপটা আলটিমেটলি পজিটিভ হয়ে যাবে। আর পি টাইপ পজিটিভ হলে আলটিমেটলি এন টাইপটা কি হয়ে যাবে, কম্পারেটিভলি নেগেটিভ হয়ে যাবে। এটা কম্পারেটিভলি তখন নেগেটিভ হয়ে যাবে। তখন কি হবে, এটা তখন ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। এটা তখন ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। এখন J1 ও ফরওয়ার্ড বায়াস, J2 ও ফরওয়ার্ড বায়াস, J3 ও ফরওয়ার্ড বায়াস। তখন আলটিমেটলি অ্যানোড টু ক্যাথোড কারেন্ট ফ্লো করবে। বুঝতে পারছো তো? আগেরটাই স্যার মানে ফ্লো করে নাই না, কিন্তু এই স্মল পজিটিভ চার্জ দেওয়ার কারণে আমার আলটিমেটলি তখন কারেন্ট ফ্লো করবে। এখন এই কারেন্ট ফ্লো করবে, কিন্তু এখন যদি আমি পজিটিভ চার্জকে আমি রিমুভ করে দেই, এটাকে যদি আমি রিমুভ করে দেই, তারপরেও কারেন্ট ফ্লো অলওয়েজ কন্টিনিউ থাকবে, এই কারেন্ট ফ্লো থামবে না। এই কারেন্ট ফ্লোকে কন্টিনিউ রাখার জন্য আমার অ্যানোড টু ক্যাথোডে একটা মিনিমাম কারেন্ট আমাদের ফ্লো করাইতে হবে, যে কারেন্টটাকে বলতেছি ল্যাচিং কারেন্ট। ঠিক আছে? এই ল্যাচিং কারেন্টটা হলো অ্যানোড টু ক্যাথোডে যে মিনিমাম কারেন্ট আমাদের মেইনটেইন করতে হয় আমাদের এই অলওয়েজ আমাদের থাইরস্টরকে রান করানোর জন্য, সেই কারেন্টটাই হলো আমাদের ল্যাচিং কারেন্ট। ক্লিয়ার? ল্যাচিং কারেন্ট, জি স্যার। ওকে, এই ল্যাচিং কারেন্টের নিচে নামে গেলে আলটিমেটলি থাইরস্টরটা আমাদের দেখা রান অবস্থায় অন স্টেটে থাকে না, অফ স্টেটে চলে যায়। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা দেখলাম, ল্যাচিং কারেন্ট দেখলাম। টাইপিক্যালি আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভের ভিতরে আমাদের ল্যাচিং কারেন্টটাকে আমরা মেনশন করছি এই জায়গায়, যে এটা হলো আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এই যে দেখো আমাদের হোল্ডিং কারেন্ট, এটা আমাদের ল্যাচিং কারেন্ট হলো আমাদের এই যে ল্যাচিং কারেন্ট। এটা যে এই পরিমাণ কারেন্ট আমাদের মিনিমাম এটাকে মেইনটেইন করতে হয়। মেইনটেইন করলে আমাদের এটা ফরওয়ার্ড বায়াসে তখন আমাদের থাকে। ঠিক আছে? এটাকে ওকে, এখন এটা আমরা দেখলাম। এখন আরেকটা জিনিস দেখবো আমরা। Once a thyristor conducts, it behaves like a conducting diode, and there is no control over the device. ঠিক আছে? এটা একটা ডায়োডের মতো তখন কাজ করে, যতক্ষণ পর্যন্ত কন্ডাক্ট করে ততক্ষণ সে একটা ডায়োডের মতো বিহেভ করে। ঠিক আছে? ডিভাইসের আর এটার উপরে কোনো ধরনের কন্ট্রোল থাকে না। The device continues to conduct because there is no depletion layer. ডিভাইস তখন অলওয়েজ কন্টিনিউ করতে থাকে, কন্ডাকশন কন্টিনিউ করতে থাকে, কারণ এখানে কোনো ডিপ্লেশন লেয়ার থাকে না। অন দি জাংশন D2, এই D2 জাংশনে কোনো ধরনের ডিপ্লেশন লেয়ার থাকে না, কারণ এটা তখন ফরওয়ার্ড বাস হয়ে যায় ডিউ টু ফ্রি মুভমেন্ট অফ ক্যারিয়ার। এই ক্যারিয়ারে ফ্রি মুভমেন্টের কারণে J2 তখন ফরওয়ার্ড বাসে থাকে। হাউএভার, if the forward anode current is reduced below a level known as হোল্ডিং কারেন্ট, এখন যদি ফরওয়ার্ড অ্যানোড কারেন্টটা ধরো কমতে 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 এমন একটা লেভেল আসে পড়ে, যে কারেন্টটাকে বলতেছে আমরা হোল্ডিং কারেন্ট। ঠিক আছে? বা IS, a depletion region develops around the junction J2 due to the reduced number of carrier and the thyristor is in the blocking state. আচ্ছা, একটা জিনিস খেয়াল করো। এখন দেখো, সেটা হলো যে মনে করো এইখানে এই চিত্রে দিব। আচ্ছা, এই চিত্রে দেখাই। হ্যাঁ, ধরো আমাদের এখানে এখান থেকে দেখাবো কিনা, দেখি নিচে ভালো চিত্র আছে কিনা একটু দেখি, খেয়াল করো। হ্যাঁ, এখানে দেখি। আচ্ছা, মনে করো এটা একটা SCR। ঠিক আছে? যদিও সিম্বলটা ঠিক মতো হয় নাই, এটা একটা SCR, অ্যানোড ক্যাথোড। তো এই দিক দিয়ে আমাদের কারেন্ট ফ্লো করতেছে, করতে 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 এটাকে আমাদের অলওয়েজ কন্ডাক্টিং রাখার জন্য আমাদের ল্যাচিং কারেন্টটাকে মেনটেন করতে হয়। কিন্তু ধরো আমি এখানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স অ্যাড করছি, রেজিস্ট্যান্স অ্যাড করে কারেন্টের মান কমাইতে 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 এমন একটা স্টেজ আইনে পড়ছি, যে স্টেজটার নাম দিছি হোল্ডিং কারেন্ট। অর্থাৎ এই কারেন্টটা, অর্থাৎ কারেন্টের মানটা এই জায়গা থেকে এই জায়গায় নামাই ফেলছি। ঠিক আছে?
নামাইলে তখন কি হবে, তখন অ্যানোড টু ক্যাথোডের মাঝখানে যে একটা জাংশন জে2 এর মাঝে একটা তখন বিল্ডিং ভোল্টেজ অর্থাৎ একটা জাংশন ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, একটা ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট হবে। ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট হওয়ার কারণে আমাদের কি হয়ে যাবে, ডিভাইসটা তখন অফ হয়ে যাবে। সাউন্ড হচ্ছে দেখিয়ে দাও। However, if the forward anode current is reduced below a level known as holding current, a depletion region develops around junction D2 due to the reduced number of carrier and the thyristor is in the blocking state. থাইরিস্টরটা তখন ব্লকিং স্টেটে চলে যায় এবং সেখানে J2 তে একটা জাংশন ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। The holding current is on the order of milliamperes and is less than the latching current IL. অর্থাৎ আচ্ছা যাই হোক, সহজ ভাষায় তোমাদেরকে বলি। হ্যাঁ দেখো স্যার ক্লাস নিতেছি, একটু আস্তে কথা বলতে হয়। হ্যাঁ হ্যাঁ দেখো, এই যে অ্যানোড টু ক্যাথোডে আমি এখানে যখন কারেন্ট ফ্লো বাড়াইলাম, একটু ওয়েট করো, ওকে। হ্যাঁ, এই যে অ্যানোড টু ক্যাথোডে যখন আমি এখানে কারেন্ট ফ্লোটা কমাইলাম, রেজিস্ট্যান্স অ্যাড করলে কি কারেন্ট ফ্লো কমে যাবে না? হ্যাঁ, কারেন্ট ফ্লো কমবে। তো যখন সে হোল্ডিং কারেন্টের নিচে নামে পড়লো, হোল্ডিং কারেন্ট আসলো, তখন আমাদের এই J2 তে অর্থাৎ যে জাংশন J2 অর্থাৎ মাঝখানেরটাতে আমাদের কি হইলো, একটা বিল্ডিং ভোল্টেজ বা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়ে গেল। এই ডিপ্লেশন লেয়ার তৈরি হওয়ার কারণে আমাদের তখন এই ডায়োডটা তখন অন স্টেট থেকে অফ স্টেটে চলে আসলো। অর্থাৎ জাংশন তৈরি হওয়া মানে কি, জাংশন তৈরি হওয়া মানে ডিপ্লেশন লেয়ার তৈরি হওয়া মানে সেখান থেকে কন্ডাকশন বন্ধ, কন্ডাকশন বন্ধ থাকার কারণে আমাদের তো অন স্টেট থেকে অফ স্টেটে চলে আসলো। এই কারণে কোন একটা ডিভাইসের যদি কারেন্টের নিচে নামে পড়ে তখন এসসিআরটা অফ হয়ে যায় বা থাইরিস্টরটা অফ হয়ে যায়। আবার সেটাকে অলওয়েজ কন্ডাক্টিং স্টেটে রাখার জন্য আমাদের অবশ্যই তাকে ল্যাচিং কারেন্টের উপরে রাখতে হয়। কারেন্টের মানটা ল্যাচিং কারেন্টের উপরে থাকলে সে অলওয়েজ কন্ডাক্টিং স্টেটে থাকে। অর্থাৎ একটা থাইরিস্টরকে অন করতে গেলে আমাদের অবশ্যই তাকে ল্যাচিং কারেন্টে নিয়ে যেতে হবে। ল্যাচিং কারেন্টে নিলে সেই থাইরিস্টরটা অন হবে, আর হোল্ডিং কারেন্ট আনলে থাইরিস্টরটা অফ হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার, হোল্ডিং কারেন্ট আনলে থাইরিস্টর অফ হয়ে যাবে আর ল্যাচিং কারেন্টে অন হবে। ল্যাচিং কারেন্টে অন হবে। ওকে জি স্যার, ঠিক আছে। আর এখন একটা বিষয় বলি যে হোল্ডিং কারেন্টের নিচে আনার পরেও একটা থাইরিস্টরকে কিন্তু অন করা যায় যদি আমি অ্যানোড টু ক্যাথোড সাফিসিয়েন্ট ভোল্টেজ দেই, অর্থাৎ ব্রেকডাউন ভোল্টেজটা দেই। কিন্তু এইভাবে অ্যানোড টু ক্যাথোডে ব্রেকডাউন ভোল্টেজ দিয়ে অর্থাৎ ভিভিওর অ্যাবভ ভোল্টেজ দিয়ে একটা ডিভাইসকে অন করে দেওয়া, এটা একটা ডিস্ট্রাকটিভ প্রসেস। ঠিক আছে, এতে করে ডিভাইসের ক্ষতি হয়। অর্থাৎ এমন একটা ভোল্টেজ দিলাম যেখানে অ্যাভালান্স ব্রেকডাউন শুরু হয়ে গেল, সেই জায়গায় গিয়ে আমি এটাকে অন করা, এটা একটা ডিস্ট্রাকটিভ প্রসেস। তোমাদের কিছুক্ষণ আগে যেটা দেখাইলাম সেটা হলো আমি যদি অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ বাড়াইতে থাকি, বাড়াইতে বাড়াইতে এক সময় কিন্তু কন্ডাকশন করে। ল্যাচিং কারেন্ট, হোল্ডিং কারেন্ট সেখানে ডাজন্ট ম্যাটার। অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ বাড়াইলে এক সময় ব্রেকডাউন ঘটে, তখন ভোল্টেজ কন্ডাকশন হয়। কিন্তু এইভাবে ব্রেকডাউন ভোল্টেজের উপরে গিয়ে আমাদের কন্ডাকশন করলে আমাদের ডিভাইসটা ধ্বংস হয়ে নষ্ট হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে এইভাবে কোনো ধরনের এসসিআর কে অন করা হয় না। ক্লিয়ার? একটা এসসিআর কে অলওয়েজ অপারেট করা হয় তার ব্রেকডাউন ভোল্টেজের মধ্যে রেখে। ঠিক আছে, ব্রেকডাউন ভোল্টেজের উপরে গিয়ে এটাকে অপারেট করা হয় না। ওকে জি স্যার, যে ব্রেকডাউন ভোল্টেজ থাকবে ওখানে স্যার অপারেট করা হবে, কিন্তু এর বাইরে যাবে না। বাইরে যাবে না, এর উপরে যেতে পারবে না, এর নিচে থাকতে হবে। ব্রেকডাউন ভোল্টেজ নিচে অলওয়েজ থাকতে হবে অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ। এখন এখানে আমরা দেখি একটা, এটা হলো ডায়োডের এসটিআর এর আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ।
এটা অ্যানোড, এই ভোল্টেজটা হলো অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ। এই এক্স এক্সিসে দেখাইছি অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ। আমি মার্কার নিয়ে আসি। হ্যাঁ, এই এক্স এক্সিসে আমি আনছি অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ। এটা হলো অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ, যেটাকে আমি ভি এ কে দিয়ে বুঝাইছি। অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ, অ্যানোড টু ক্যাথোড। এই ভিবিওটা হলো ব্রেকডাউন ভোল্টেজ, ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ বা ভিবিও। এই যে এটাকে আমি বুঝাইছি ব্রেকডাউন ভোল্টেজ বা ভিবিও। এর মধ্যেই অলওয়েজ এটাকে কন্টাক্ট করাইতে হবে, ঠিক আছে? এখন একটা এসসিআর কে যদি যখন আমি ফরওয়ার্ড অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ বাড়াইতে থাকি তখন আমাদের এর ভিতর দিয়ে আমাদের কারেন্ট ফ্লো হইতে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে একটা সময় গিয়ে, যে সময় গিয়ে সাফিসিয়েন্ট, এই যে দেখো ভিবিও হইলো, ঠিক আছে, অর্থাৎ ব্রেকডাউন স্টেটে আইসে গেল যখন, তখনই কিন্তু সে কন্ডাকশন করা শুরু করে দিল। কন্ডাকশন করা শুরু করে দিয়ে এরপরে যত ভোল্টেজ বাড়ায় আমাদের কারেন্টের মান ততই বাড়তে থাকে, কিন্তু একটা হিউজ পরিমাণ কারেন্ট তখন ফ্লো হইতে থাকে, ঠিক আছে? এই পয়েন্টে গিয়ে কন্ডাকশন করা শুরু হয়ে গেল, ঠিক আছে? এখন এই জিনিসটা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এখানে যে ডট ডট লাইন দেখাইছে এটা হলো বিভিন্ন টেম্পারেচারের জন্য। আরো হইতে পারে, যেমন ধর এরকম করে আমরা ডট ডট লাইনে দেখাইতে পারি, না এরকম করে আমরা ডট ডট লাইনে দেখাইতে পারি, ঠিক আছে? এই জিনিসটা হলো টোটালটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কিছুক্ষণ পরে আমরা দেখবো এই টেম্পারেচারের সাথে থাইরিস্টরের কি রিলেশন, টেম্পারেচার বাড়াইলে কমাইলে কি হয়, এটা আমরা কিছুক্ষণ পরে দেখবো, ঠিক আছে? এইভাবে আমাদের একটা থাইরিস্টরকে আমরা অন করি, ঠিক আছে? অন করার পর এটা যদি অফ করতে যাই তখন কি করতে হবে, আমাদের হোল্ডিং কারেন্টে নামায় আনতে হবে। হোল্ডিং কারেন্টে যদি আমি এটাকে নামাই দিতে পারি তখন থাইরিস্টরটা তখন আলটিমেটলি অফ হয়ে যাবে, ঠিক আছে? আবার অনুরূপভাবে রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়, এখন তো বললাম এটা, এখন যদি আমি অ্যানোডের ভিতরে নেগেটিভ দেই, ক্যাথোডে পজিটিভ দিই, তাহলে কি হবে? অর্থাৎ এখানে যদি আমি আলটিমেটলি অ্যানোডে নেগেটিভ, ক্যাথোডে পজিটিভ দিই, তাহলে কি হয়? উল্টা ঘটনা ঘটবে, তখন রিভার্স থাকবে, কোনো ধরনের কারেন্ট ফ্লো করবে না। কিন্তু এর ভিতর দেখতে তারপরে বলছি যে লিকেজ কারেন্ট অলওয়েজ ফ্লো করে, এটা কোনো কিছুর উপর ডিপেন্ড করে, এটা জাস্ট টেম্পারেচার ডিপেন্ডেন্ট, যে কারণে রিভার্স বায়াসেও অল্প পরিমাণে লিকেজ কারেন্ট আমাদের ফ্লো করবে। এই লিকেজ কারেন্ট আমাদের এটা কোনো ধরনের জাংশনের উপর ডিপেন্ড করে না, কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, অনলি ডিপেন্ড করে টেম্পারেচারের উপরে। যে কারণে আমাদের ফরওয়ার্ড বায়াসে থাকলেও লিকেজ কারেন্ট থাকে, রিভার্স বায়াসে থাকলেও ডিভাইসে লিকেজ কারেন্ট থাকে, অলওয়েজ থাকে। এই কারণে হালকা পরিমাণ লিকেজ কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে? কিন্তু তারপরেও এক সময় গিয়ে তার ব্রেকডাউন ঘটে, ভোল্টেজ বাড়াইতে প্রত্যেকটা রিভার্স বায়াসের একটা সময় ব্রেকডাউন ঘটে। ব্রেকডাউন ঘটলে তখন আমাদের এখানে পজিটিভ, এখানে নেগেটিভ চার্জ দিলেও ভোল্টেজ বাড়াইলে এক সময় গিয়ে তার ব্রেকডাউন ঘটে, ঠিক আছে? এটাই হলো তার আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থাইরিস্টরের। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এটা যদি আমরা এখন বুঝে থাকি, আচ্ছা আজকে আমি আর বাড়াবো না, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, অনেকটুকু হয়ে গেছে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা যেটা করব, যে একটা প্রশ্ন আমাদের মাথায় এখন ঘুরপাক খাচ্ছে, যে এসসিআর এ গেট পালস সরায় নিলেও কেন ডিভাইসটা অন থাকে, এটা আমাদের এখন প্রশ্ন, তাই না? যে গেট পালস সরায় নেওয়ার পরেও কেন থাকে, এই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখব। এখানে ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখানো আছে। এই প্রসেসটার নাম হলো রিজেনারেশন প্রসেস। অর্থাৎ আলটিমেটলি একবার গেট পালস দিলে এসসিআর নিজের ভিতর থেকে অটোমেটিক্যালি গেট পালসকে জেনারেট করতে থাকে। এই জেনারেট কিভাবে করে ইনশাআল্লাহ এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এবং অ্যানোডের একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা আমরা ডিরাইভ করব, ডিরাইভ করে আমরা দেখব। আরেকটা বিষয় বলি, যেহেতু আমাদের ক্লাস এখন অনলাইনে হইলেও আমাদের সম্ভবত পরীক্ষা এবার কিন্তু তোমাদের ইউনিভার্সিটি এসে দিতে হইতে পারে, এটার পসিবিলিটি অনেক বেশি এবং সম্ভবত হবে। পরীক্ষাটা তোমাদের ইউনিভার্সিটি এসে দিতে হবে, সেই হিসাবে তোমরা এমন ভাবে প্রিপারেশন রাখবা এবার যে তোমরা পরীক্ষা এসে ইউনিভার্সিটি এসে পরীক্ষা দিতে পারো, ঠিক আছে? স্যার তাহলে স্যার কি